2026 আসতে এখনো বছর খানেকের বেশি বাকি, যেখানে বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে, কিন্তু তার আগে শুরু হয়ে গেল ফুল বদল। একেবারে পদ্ম থেকে জোড়া ফুলে চলে এলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। যদিও বিজেপি মোটেই গুরুত্ব দিতে রাজি নয়। এ নিয়ে আলোচনা যেমন থাকবে, তার পাশাপাশি অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশেষে সাদা ক্যাম্পাসের পুলিশ কে ডেকে পাঠালো, পুলিশ কি কারণেই বা ডেকে পাঠানো হলো, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে ঘিরে একেবারে এসএফআই এর বিক্ষোভ। আর তার পাশাপাশি অবশ্যই আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেদিকে নজর রাখতে হবে তা হলো জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর, যেখানে মাত্র 1 ঘন্টার ব্যবধানে পৌঁছবে বিজেপি, পৌঁছবে তৃণমূল, এবং এখানে কোথাও এবার তৃণমূলের সঙ্গে এক সুরে সরব হতে দেখা যাচ্ছে সংসদ ভবনে কংগ্রেসকেও। আলোচনা করব যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দিই। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন শতরূপা সুব্রত দত্ত এবং আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো তাপসী মণ্ডল। 2026-এর আগে পূর্ব মেদিনীপুর থেকে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তিনি দল বদল করলেন। দল বদলে বিজেপি থেকে এলেন তৃণমূল কংগ্রেসে, কারণ কাজ করতে পারছেন না, আরো বেশি উন্নয়নের কাজ করতে চান মানুষের জন্য। টানা 20 বছর সিপিএম এর কাউন্সিলর ছিলেন, সেখান থেকে দল বদলে গিয়েছিলেন বিজেপিতে, আর বিজেপি থেকে ঠিক 26-এর নির্বাচনের আগে উন্নয়নের জোয়ারে সামিল হতেই কোথাও তিনি চলে এলেন এবার খোদ শাসক দলের অন্দরে। এই বিভাজনের রাজনীতি বিজেপিতে যা চলছে সেটা আমি মেনে নিতে পারছি না। তাই প্রগতিশীল এই বাংলার উন্নয়ন অব্যাহত রাখতে, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, বেকার যুবকদের কর্মসংস্থান এবং আমার হলদিয়াতে উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের তাদের যা প্রাপ্য অধিকার, কলকারখানার বিকাশ যাতে বেশি করে হয়, সেই সমস্ত কিছুর দাবি নিয়েই আমি বিজেপি ছেড়েছি এবং তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছি। শুভেন্দু অধিকারী বলছেন যে আপনি নাকি বিধায়ক টিকিট পাবেন না, সেই কথা আপনি বুঝতে পেরেছেন এবং সেই জন্যই নাকি তৃণমূলে যাচ্ছেন। বিধায়ক টিকিট তো পার্টি ঠিক করে, পার্টি কাকে দেবে না দেবে 1 বছর আগে ঠিক হয় না। তাহলে অনেক কিছুই আছে, পরে পরে আমি বলবো, এগুলো নিশ্চিত। বিধায়কের টিকিটের জন্য আমি লালায়িত নই, ওটা উনি ভালো করেই জানেন। উনি জানেন বলেই অনেক কিছু উনি আমাকে অফার দিয়ে লোক পাঠিয়েছিলেন, কিন্তু আমি সেটাকে মেনে নিইনি। আমি আমার মতো করেই, আমার চিন্তা ভাবনা নিয়েই আমি তৃণমূলে আজকে যোগদান করেছি। তমলুকের যিনি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সাথে একাধিকবার মতানৈক্য হয়েছে, সে বিষয়ে কি বলবেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে এইরকম এগুলো করানো হয়েছে, এটাই মূল বিষয়। শুভেন্দু অধিকারী বলছেন আপনি দল বদলুর ফলে টিকিট পেলেও তৃণমূলে আপনি জিতবেন না। জিতবো কি জিতবো না সেটা তো যখন নির্বাচন হবে তখনকার ব্যাপার, এখন এই বিষয় নিয়ে কথা বলছেন। তাপসী মণ্ডল, যিনি হলদিয়ার বিজেপি বিধায়ক, তিনি কবে দল বদলে সিপিএম থেকে বিজেপিতে গিয়েছিলেন? ঠিক যখন 2020 সালে একেবারে শুভেন্দু অধিকারী দল বদলে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন। আজকে তাপসী মণ্ডল তিনি চলে আসছেন শাসক দলের অন্দরে, যদিও একে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না বিরোধী দলনেতা। সিপিএম থেকে আপনার হাত ধরে এনেছিল, আজকে আবার তৃণমূলে আনিনি, আসতে চেয়েছিল, এসেছে। একটা লম্বা লিস্ট ছিল, সুনীল মণ্ডলেরও ছিল, বিরাট একটা লম্বা লিস্ট ছিল। তাতে কি হয়েছে? তো মুকুটমণি, বিশ্বজিৎ আর কৃষ্ণ কল্যাণী তো এদিক ওদিক হয়েছে। এই লোকটাকে, এই ভদ্রমহিলাকে বলুন না কাল বিধানসভায় এসে বলতে আমি তৃণমূলের এমএলএ, বলতে বলুন না, সাহস আছে? পরশুদিন পর্যন্ত বিজেপির সঙ্গে, আজকেও আমি জানি 1 মাস আগে থেকে দেওয়ালে পদ্মফুল মুছেছে। যেদিনকে সুনীল বনসালজি আমাদের ইনচার্জ গাইডলাইন পাঠিয়েছেন যে কারা কারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতে পারবেন, তাতে পরিষ্কার ছিল যে এমএলএরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাদের এনকারেজ না করতে। 5 জন এমএলএ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, 4 জন মেনে নিয়েছে, উনি মানেননি। বলছে ধর্ম নিয়ে রাজনীতিতে উনি বিশ্বাস করেন না, ধর্ম নিয়ে রাজনীতি উন্নয়ন। তার উত্তরই দেব না, ওর কথার উত্তর দেব না। ও কেউ নয়, ওর সঙ্গে একটা বিজেপির বুথ সভাপতি যায়নি। আপনি যখন একদম ফাউ, কিচ্ছু নেই।
আমি আলোচনায় আসবো একেবারে শত্রুপা দিকে দিয়ে আজকে শুরু করব। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য যে দল বদলুদের মানুষ সমর্থন করবেন না, এর দুটো ন্যারেটিভ হতে পারে। একটা অবশ্যই উদাহরণ হিসেবে যদি আমরা তাপসী মণ্ডলকে ধরি, যিনি বিজেপি থেকে তৃণমূলে চলে গেলেন, উল্টো উদাহরণটাও তো ধরতে হবে। শাসক দল থেকে অনেককেই, আমি 2021-এর কথা বলছি না, তারপরেও আমরা বহু ছোট বড় মাঝারি মাপের নেতাকে বিজেপিতে যোগ দিতে দেখেছি। এই দল বদলুদের ওপরও যদি মানুষ ভরসা না রাখতে পারেন, তাহলে তো বিজেপির জন্য চাপের। দেখো, আমার না নেহাত গলায় সুর নেই, নয়তো আমি গাইতাম ওই যাওয়া আসা যে গানটা, শুধুই যাওয়া আসা পাচ্ছি না, কিন্তু আমার হ্যাঁ এক্স্যাক্টলি। তো যাই হোক, এটা তো হতেই থাকে। এবং তুমি একদম ঠিক বলেছো যে যারা যারা এসেছিল তারা অনেকে আবার ফেরতও চলে গেছে। মানে ইট ইজ লাইক সেই জোয়ারে আসে অনেক আবর্জনা, তারপরে যখন জোয়ার চলে যায় তারাও চলে যায় এবং কিছু আবর্জনা রয়ে যায়। সেরকম আবর্জনা এখন আবার নর্দমায় ফেরত যাচ্ছে। সমুদ্রে সাঁতার কাটা সবার ক্ষমতা থাকে না, সবার সেই টেনাসিটি থাকে না। এবং হঠাৎ করে এতদিন পর তাপসী মণ্ডলের মনে হলো যে আমরা বিভাজনের রাজনীতি করছি। বিভাজনের রাজনীতি আমরা করি না, তোমরা বলো, বা যারা ছেড়ে চলে যায় তাদের তখন হঠাৎ বোধোদয় হয় যে আরে এটা তো বিভাজনের রাজনীতি হচ্ছে। আপনাদেরই জনপ্রতিনিধি। হ্যাঁ, তো রাতারাতি কি করে চেঞ্জ হবে? তাকে তো সময় দিতে হবে। সে বেচারা তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট পর্যন্ত চেঞ্জ করতে পারেনি এখনো। মমতা ব্যানার্জি বিরোধিতা করে যাচ্ছে ফেসবুকে, যে তাকে একেবারে রাতারাতি দল বদলে ফেলতে হচ্ছে। এমনই অবস্থা যে রাতারাতি দল বদলে ফেলার পর রাতারাতি আমাদের লোকজন, ওখানকারই লোকজন সেলিব্রেট করে তার নাম মুছে ফেলতে হচ্ছে। তো এখানে কে কমফোর্টেবল নয় সেটা তো বোঝাই যাচ্ছে। উনি বিশাল উন্নয়ন করবেন ভেবেছেন তৃণমূলে গিয়ে, তো ন্যাচারালি এই উন্নয়নটা উনি নিজের ব্যক্তিগতভাবে করে উঠতে পারেননি। উনি যে কোনো কারণে যেতে পারেন। আমাদের যেরকম সবসময়, আমি এই কথাটা তোমার শোতে বলেছি, বিভিন্ন জায়গায় বলি যে আমাদের পলিসি হচ্ছে দরজা জানলা মন সব খোলা, এসে ট্রানজিটের মতো ব্যবহার করো, জানলা মন সবটাই খোলা। এবং এই খোলা দরজা জানলা দিয়ে কিন্তু 77-এর বিজেপির বিধায়ক সংখ্যা ধীরে ধীরে দরজা দিয়ে জানলা দিয়ে মন দিয়ে বেরোতে বেরিয়ে আপাতত 65-তে দাঁড়িয়েছে। নতুন সংযোজন হলেন এই তাপসী মণ্ডল। যদিও অবশ্যই বিরোধী দলনেতা, তিনি বারবারই কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি গুরুত্ব কিন্তু কোনোভাবেই দিচ্ছেন না। দেখুন শুভেন্দু অধিকারী কি বলছেন। আপনি যখন শুরু করলেন তখন আপনারা 77, এখন এসে 65, হঠাৎ কেন এই বিধায়করা চলে যাচ্ছে? কোথায় 77? তো বাই ইলেকশন করে তো লুট করে জিতেছে। বাই ইলেকশন করে ভোট হয়েছে নাকি? রায়গঞ্জে উপনির্বাচনে, রানাঘাটে ভোট হয়েছে নাকি? আমি এমএলএ, মন্ত্রিত্ব, প্রাইমারি মেম্বারশিপ সব ছেড়ে নাগরিক হিসেবে বিজেপিতে গেছি। তাই আমার এলাকার লোক আমাকে গ্রহণ করেছে, কারণ আমি এথিক্যালি ঠিক ছিলাম। তৃণমূল থেকে কেউ আসতে চাইলে আপনি নেবেন না? এটা আমি ঠিক করার মালিক নই, কিন্তু বিজেপির কর্মী এবং বিজেপি সবচেয়ে জিনিস হচ্ছে, বিজেপির পশ্চিমবাংলায় অর্গানাইজেশনের থেকেও বড় কথা হচ্ছে হিন্দু ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক চায় না যে তৃণমূলের কোনো টেন্টেড লোক এখানে আসুক। তারা চায়, তারা বলে যে 21-এ মুড়ি মূর্তির মতো নেওয়ার জন্য আপনারা হেরেছেন অনেক সিট। জনগণ অ্যাকসেপ্ট করেনি। জনগণ ঠিকই বলেছিল। মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তরা কি করেছে, পাবলিক তো ঠিক। আপনার সংসার ছোট হলেও কি সুখের সংসার? না, ছোট সংসার নয়। 2,33,27,000 লোকের সংসার, 39% হিন্দু জনজাতি ভোটের সংসার, আর 5% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসবে, ভোট করবে বাংলাদেশের পরে, সরস্বতী পুজোর পরে। তবুও তো দেখুন 1 কোটি সদস্য সংখ্যার টার্গেট মেটানো সম্ভব হয়নি। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী যে এথিক্সের কথা বলছেন, তিনি সেই উদাহরণ রাখলেও দলের বাকিদের কিন্তু সেটা বোধহয় সম্পূর্ণভাবে শেখাটা হয়ে ওঠেনি। আমি এই জায়গায় মণিশঙ্কর দার কাছে যাব, কিন্তু চিন্তার জায়গা হচ্ছে মণিশঙ্কর দা, এই যে তৃণমূল কংগ্রেস একেবারে সেই দরজা খুললো, মনের দুয়ার হাট করলো, বিজেপি থেকে লোকজন আসছেন বটে, কিন্তু পুরনো বনাম নতুন লড়াইটা কিন্তু এখনো খুব বেশি পুরনো হয়ে যায়নি, খুব আগের কথা নয়। এই নতুনদের দলে নিচ্ছেন, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর পুরনোরা কোণঠাসা হচ্ছেন। আবার এই দ্বন্দ্ব সামনে আসবে না তো? না, রাজনীতির নীতি নিয়ে তো সারা ভারতবর্ষেই একটা সমালোচনা বা আলোচনা সব সময়ই হয়। এই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে গেল তখন বলছে আমার সব থেকে প্রথম কাজ হবে পার্লামেন্টে গিয়ে অ্যান্টি ডিফেকশন লটাকে ইমপ্লিমেন্ট করা। মানে কেউ একদম পুরোপুরি পদত্যাগ না করে
সদস্য পদ না ছেড়ে যেন অন্য দলে না যেতে পারে, আমরা খুব স্বাগত জানিয়েছিলাম, কিন্তু সেটা সেখানেই থেকে গেছে। সাবিত্রী মিত্রের মামলা আমি নিজে করেছিলাম, তখন দেখেছিলাম, তখন থেকে চর্চা হচ্ছিল। আমি দেখছি যে রাজনীতির কি করুণ অবস্থা। আমরা তো কোনো কোনো সময় দ্বিধাবিভক্ত হয়ে যায় যে সত্যি সত্যি কোন দলকে সমর্থন করব। তারপরে দেখা যায় আলটিমেটলি যে এমন একটা দল যে ধর্ম নিয়ে রাজনীতি করে, সারা ভারতবর্ষে একটা অশান্তির পরিবেশ, তার থেকে শান্তিতে থাকার জন্য ভালো হোক খারাপ হোক তৃণমূল দলটাকে সাপোর্ট করতে বাধ্য হয় অনেকে লোকে। কিন্তু আমার কথা হচ্ছে যে দেখুন কীরকম করুণ পরিহাস যে একটা লোক যে গতকাল যে ছিল তার নিজের দলে, তাকে পরের দিন কিভাবে তাকে মানে অ্যাড্রেস করছে যে অন্য দলে চলে যাওয়ার জন্য। আপনারা কি বলেছিলেন যখন সব্যসাচী দত্ত রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন? রাজীব বন্দ্যোপাধ্যায় চার্টার্ড ফ্লাইটে উঠেছিলেন, তৃণমূলের শীর্ষ স্তর থেকে বলা হয়েছিল বন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে তিনি কি কি ধরনের গন্ডগোল করেছেন তদন্ত করে দেখা হবে। আপনাকে বলতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে যে এত সব অভিযোগ করে তারাও কিন্তু এক জায়গায়, মানে দে আর স্ট্যান্ডিং অন দ্য সেম ফুটিং। এটা স্বীকার করলে তো অনেকটা জায়গায় হয়ে যায় যে আমরা সেম জায়গায় আছি। কিন্তু আমি বলছি যে দেখুন সিপিএম থেকে অনেকে চলে গেছে তৃণমূলে, এটা নিয়ে কোনো দুঃখ নেই সিপিএম এরও, কারণ কি তারা জানে যে আমাদের আসার কোনো চান্স নেই। কিন্তু যারা আমি বলছি অতটা নেই, কিন্তু যারা বলছে 26-এ তারা ক্ষমতায় আসছে, আমরা তো দেখি একটা প্রার্থী বা একজন প্রতিনিধি সে কখন দল বদলায় যখন মনে করে সেই জায়গাটা গিয়ে আমি কোনো বেটার কিছু করতে পারি। কিন্তু বিজেপি যখন 26-এ আসবে নিশ্চিত সেই জায়গায় যখন বিজেপির লোক চলে যাচ্ছে এখনো কিন্তু খুব একটা বুকে হাত দিয়ে বলার এই সময়টা আসেনি যে তৃণমূল কংগ্রেস থেকে আবার উল্টো পথে শরিক কেউ হবেন না। তবে বিজেপির অন্দরেও কিন্তু যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে নেই সেটা কি বলা যায়? কারণ হলদিয়ার বিজেপি বিধায়ক তিনি যখন দল বদলাচ্ছেন তখন একেবারে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে যে তার একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, একটা টানাপোড়েন ছিল, সেই অভিযোগ সামনে আসছে। দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। ইংরেজিতে একটা কথা আছে, ওয়াটার ফাইন্ডস ইটস ওন লেভেল। তো সেটাকে আমি বাংলায় তর্জমা করে বলতে চাই কিছু জঞ্জালের গালায় গেছে, ভাগাড়ে গেছে। ওনারা বিজেপিতে যে দুর্নীতি এবং দুর্বৃত্তপনা চালাচ্ছিলেন আমি বহুদিন নজর রেখেছিলাম, এবং আমাদের অন্য যারা সংগঠনে আছেন, যারা সৎ মানুষ, দরিদ্র, মানে বড় লোক নয়, সাধারণ মধ্যবিত্ত, অথচ একটা সৎ জীবন যাপন করেন, রাজনীতিটাও করেন, তারাও নজর রেখেছিলেন। শেষকালে আমাকেই হলদিয়াতে ভোকাল হতে হয়। ট্রেড ইউনিয়নের নাম করে দুর্নীতি, আর্থিক তছরূপ, চাকরি করে দেবো বলে পয়সা নেওয়া, মামলা উইথড্র করে মালিক পক্ষের থেকে টাকা নিয়ে নেওয়া, এইসব কাজ সম্পূর্ণ বন্ধ করার ব্যবস্থা করা হয়। এবং ভারতীয় মজদুর সংঘ বিএমএস তারা এই বিষয়ে সক্রিয় হয়। একটা মিটিংয়ে আমি বক্তব্য রাখি, তারপরে আরেকটা মিটিংয়ে কিছু মানুষ উনি সহ দেখা করতে আসেন। ওনার সঙ্গে তখন আমি একটু রূঢ় ব্যবহার করতে বাধ্য হই, কারণ দুর্নীতিবাজদের মুখে বড় বড় কথা শুনতে আমি রাজিও নই। হলদিয়ার বিজেপি বিধায়ক তিনি দল বদল করলেন, যদিও পদ কিন্তু তিনি ছাড়েননি। আর অন্যদিকে হঠাৎই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার কাজের জন্য ফান্ডের টাকা ব্যবহার করতে তিনি পারছেন না, এমনটাই তার অভিযোগ। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার পুনরায় সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি 0 আওয়ারে তুলেছিলাম। ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি।
আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে, আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে। দেখেছো নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারে না, ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন, আমি কি করব, কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। সুব্রতদা, খুব উল্লেখযোগ্যভাবে একই দিনে এই দুটো ঘটনা, এবং তার সঙ্গে আমি একটা জিনিস মনে করিয়ে দেবো, 2026-এ তৃণমূল কংগ্রেসের টার্গেট কিন্তু 2/3 মেজরিটি নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসা। 2/3 কেন এটাই তো বোঝা যাচ্ছে না, 294টাই না কেন, কে ওদের টার্গেট করতে না করে সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার না। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে দেখুন বাগানে অনেক ফুল থাকে, এ ফুল ও ফুল সে ফুল। আমি হয়তো এটা অনেক দিন ধরেই বলছি, পশ্চিমবাংলার মানুষের কাছে এটা স্পষ্ট করে দিল গতকালকের ঘটনায় যে তৃণমূলকে যদি হারাতে হয় মাঝে কোনো ওই বিজেপি ফিজেপি দিয়ে কিছু হবে না, এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে যে তৃণমূলকে হারানোর জন্য বিজেপি একমাত্র বিকল্প না। আসলে বিজেপি তৃণমূল কংগ্রেসের পোষা বিরোধী দল, সেটা একটার পর একটা ঘটনায় প্রমাণিত হচ্ছে। একদমই তাই, একদমই তাই, কারণ বাগান তো এক, ফুল দুটো, আলাদা আলাদা ফুল, কখনো এ ফুল কখনো ও ফুল, যারা দল বদলাচ্ছেন তারা কিন্তু হয় তৃণমূল বা বিজেপি, এই দুটোর মধ্যেই নিজেদের অবস্থান রাখছেন। তৃতীয় হিসেবে কিন্তু বামেদের কাছে কেউ যাচ্ছেন না। আমি একবার একটু সংক্ষেপে শীর্ষেন্দুদার কাছে যাই। শীর্ষেন্দুদার, শুভেন্দু অধিকারী এথিক্সের কথা বলছেন। শুভেন্দু অধিকারী নিজে যখন দল বদলেছিলেন সত্যি তিনি প্রত্যেকটা যে দায়িত্বে ছিলেন সব কটা দায়িত্ব ছেড়ে কিন্তু তিনি অন্য দলে গিয়েছিলেন, তথাগত রায় তার প্রশংসা করেছিলেন, কিন্তু তারপরে দলের কাউকে সেটা শেখাতে পারলেন না, না শাসক না বিরোধী, কেউ শিখল না। 1985 সালের 50তম সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানের 10ম তফসিলে ভারতের তথাকথিত দলত্যাগ বিরোধী আইন সেটা করা হয়েছিল। কি করা হয়েছিল ভয়াবহতার জন্য, যে সরকারের থেকে যে দলের থেকে তিনি জিতবেন দল ছেড়ে দিতে হবে তার যদি দলত্যাগ করেন, কিন্তু সেই জিনিসটা কেউই করছেন না। এই যিনি আগের দিন করেছেন গতকাল, তিনি 2016 সালে সিপিএমে ছিলেন, 2021-এ বিজেপি, 2026-এ উনি হচ্ছেন তৃণমূল, হয়তো 31-এ কংগ্রেস করবেন। কিন্তু যে জনসাধারণ, যে নাগরিক, যে ভোটাররা তাকে ভোট দিলেন, যে যার জন্য ভোট দিলেন, যে দলের হয়ে ভোট দিলেন, তারা কি পেলেন, তারা কিসের জন্য ভোট দিচ্ছেন সেটা কি চিন্তা করেন? আমি আলোচনা এই জায়গায় ফিরে আসবো, তবে বিধানসভায় গতকাল কিন্তু আরো একজন বিধায়ক, তাকে কিন্তু বের করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড হয়েছেন। আগে 4 জন হয়েছিলেন, এবার একজন, মোট 5 জন বিজেপি বিধায়ক সাসপেন্ড হলেন।